গুড মর্নিং স্টুডেন্টস। আজকে চলে এসেছি বাংলা ব্যাকরণের আরেকটা নতুন ক্লাস নিয়ে। দেখো, তোমাদের কারকের ওপর আমি কর্তৃকারক, কর্মকারক, করণকারক, অপাদানকারক, নিমিত্তকারক আর অধিকরণকারক এই 6টা কারক আমি তোমাদের পড়িয়েছি, এর আগে পড়িয়ে দিয়েছি। আজকে বাংলা ব্যাকরণের ওপর কারকের ওপরেই আমি কিন্তু বিভিন্ন কারকে যে বিভক্তি আছে সেই বিভক্তিগুলো সম্পর্কে আলোচনা করব। আজকের বিভক্তির আলোচনা হলো কর্তৃকারক। কর্তৃকারকে বিভক্তি। চলে আসছি 1 নম্বরের ফর্মুলাতে, যেখানে দেখো আছে কর্তৃকারকে অবিভক্তি বা শূন্য বিভক্তি বা প্রথমা বিভক্তি হয়। কর্তৃকারকে কী কী বিভক্তি বসে সেগুলো আমাদের জানতে হবে। কর্তৃকারকে শূন্য বিভক্তি বসে, মানে কোনো বিভক্তি থাকে না। বিভক্তি মানেই আমরা জানি তে বিভক্তি, এ বিভক্তি, কে বিভক্তি, অন্তস্থ বিভক্তি, র বিভক্তি, এর বিভক্তি, এগুলো হলো বিভক্তি। বিভক্তি কি? যেগুলো পদের সাথে যুক্ত হয়ে, শব্দের সাথে যুক্ত হয়ে পদ সৃষ্টি হয়েছে সেগুলোকে বলা হয় বিভক্তি। শব্দের সাথে যেগুলো যুক্ত হয়ে যেগুলো পদে পরিণত হয়েছে, যেগুলো বাক্যে ব্যবহৃত হয়ে সেন্টেন্স গড়ে ওঠে, এক একটা বাক্যে ব্যবহৃত হয়, সেগুলোকে আমরা পদ বলে থাকি। তো যেগুলো ধরো অবিভক্তি বা অবিভক্তি বলতে যেমন ধরো শূন্য বিভক্তি, কর্তৃকারকে কিন্তু শূন্য বিভক্তি হয়ে থাকে বা সেটাকে আমরা প্রথমা বিভক্তি বলে থাকি। যেমন দেখো উদাহরণ, সুষমা বই পড়ছে, তাই তো? সুষমা বই পড়ছে, সুষমা হলো এখানে কর্তৃকারক। সুষমার নিচে যদি দাগ দেয় তখন যদি বলা হয় কোনটি কর্তৃকারক নির্ণয় করো এবং বিভক্তি চিহ্ন নির্ণয় করে দেখাও, তখন বলতে হবে সুষমা হলো কর্তৃকারকের শূন্য বিভক্তি। দেখো সুষমাতে আকার আছে তো, তো স্বরধ্বনি আকার, এটা কোনো বিভক্তি চিহ্ন নয়, সেই কারণে এটা হলো শূন্য বিভক্তি, যা প্রথমা বিভক্তির অন্তর্গত। আচ্ছা, এবার চলে আসছি পরেরটা। দেখো রাখাল বাঁশি বাজাচ্ছে। রাখাল এখানে কিন্তু দেখো রাখাল বলতে আমরা কিন্তু আসছে, মানেই হচ্ছে এখানে শূন্য বিভক্তি। রাখালে কিন্তু কখনো আকারটা নেই। বা যদি থাকে বা হর্ষই যদি থাকে, যে স্বরধ্বনিগুলো থাকবে সেগুলো কিন্তু কখনোই ভার বা শোনো, সেগুলো কিন্তু কখনোই মানে কর্তৃকারকে শূন্য বিভক্তি হবে, অন্য কোনো বিভক্তি চিহ্ন হয় না। রাখালের ক্ষেত্রে যখন আমরা রাখাল শব্দটা ভাঙবো, সেটা কি হবে? র যুক্ত আ যুক্ত খ যুক্ত আ যুক্ত ল যুক্ত অ, তাহলে লাস্টে কি এলো? স্বরবর্ণ, বা আমরা মুখে যখন উচ্চারণ করব সেগুলো হলো স্বরধ্বনি। তাই অবিভক্তি যুক্ত হয়েছে, বা যেটাকে আমরা শূন্য বিভক্তি বলবো বা প্রথমা বিভক্তি। চলে আসছি পরের উদাহরণে, শ্যাম ফুটবল খেলছে। এখানে কর্তৃকারক কোনটা? শ্যাম। যে করে সে কর্তা, আর কর্তাই হলো কর্তৃকারক বাক্যের। তাহলে শ্যাম ফুটবল খেলছে, এখানেও কিন্তু তোমার শ্যামে কিন্তু শূন্য বিভক্তি আছে। চলে আসছি 2 নম্বরের উদাহরণ। দেখো কর্তৃকারকে কে বিভক্তি বা দ্বিতীয়া বিভক্তি। কে বিভক্তিটা কিন্তু কর্তৃকারকে দ্বিতীয়া বিভক্তি হিসেবে বসে। যেমন উদাহরণ দেখো, আমরা যখন কথাবার্তা বলি লোকের সাথে, তখন আমরা কিভাবে কথা বলি? রাখালকে গরু চড়াতে হবে। রাখালই কিন্তু এখানে হচ্ছে কর্তৃকারকের কর্তা, কর্তৃকারক, ঠিক আছে? তাকে গরু চড়াতে হবে, তাহলে কাকে গরু চড়াতে হবে? রাখালকে। রাখাল যেহেতু কর্তৃকারক, তার সাথে কে যুক্ত, তাই এটা কে বিভক্তিতে কর্তৃকারক, যা হলো দ্বিতীয়া বিভক্তি, কর্তৃকারকের দ্বিতীয়া বিভক্তি। মনে রাখতে হবে কর্তৃকারকের দ্বিতীয়া বিভক্তি হলো কে বিভক্তি। 2 নম্বর উদাহরণ, হামিদকে যেতে হবে। হামিদকে যেতে হবে, এখানে কোনো প্রশ্ন নেই। হামিদকে যেতে হবে, এটা কিন্তু সমাপিকা ক্রিয়া দিয়ে শেষ হয়েছে, মানে একটা সেন্টেন্স হয়ে গেছে। কোথায় যেতে হবে এমন কোনো প্রশ্ন কিন্তু বা আকাঙ্ক্ষা কিন্তু কারোর মনে আসছে না। তাই হামিদকে যেতে হবে, এটা ফুল সেন্টেন্স হয়েছে। তাই হামিদকে, কে হলো এখানে বিভক্তি, আর হামিদ হলো এখানে কর্তৃকারক। 3, তনিমাকে ঘর পরিষ্কার করতে বলা হয়েছে। তনিমাকে ঘর পরিষ্কার করতে বলা হয়েছে। এবার দেখো কাকে ঘর পরিষ্কার করতে বলা হয়েছে? তনিমাকে। কখনোই কিন্তু আমরা যখনই দেখো কাকে দিয়ে প্রশ্ন করলে তোমাদের মনে একটা কৌতূহল আসবে যে, বা প্রশ্ন জাগবে, এটা কেন কর্মকারক হলো না? কর্মকারক এই কারণেই হলো না, কর্মকারক সবসময় কিন্তু তোমাদের
অপ্রাণীবাচক হয়ে থাকে, যেটা মুখ্য কর্ম, আর গৌণ কর্ম যেটা কিন্তু প্রাণীবাচক হয়ে থাকে, তাই তো? কিন্তু সেক্ষেত্রে কিন্তু কর্তৃকারকটা কর্তৃকারকের জায়গাতেই থাকে, তারপরে কিন্তু কর্মকারক হয়। যেমন শিক্ষক ছাত্রকে ব্যাকরণ পড়াচ্ছেন, এখানে দেখো শিক্ষক আছে, ছাত্র আছে। এবার তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে, ম্যাম এখানে শিক্ষকও তো কর্তৃকারক আর ছাত্রও তো কর্তৃকারক, কেন হবে বলো? শিক্ষক কর্তৃকারক ঠিক আছে, এবার ছাত্রকে কিন্তু কর্মকারক কেন? কাকে দিয়ে প্রশ্ন করা হচ্ছে? কর্তৃকারকের পরে যদি আরেকটা নামপদ থাকে সেটাকে কিন্তু কাকে দিয়ে প্রশ্ন করলেই সেটা কর্মকারক হবে। বুঝতে পেরেছো? সেটাই কিন্তু তোমার কাকে দিয়ে প্রশ্ন করলে হবে, গৌণ কর্ম। এক্ষেত্রে কিন্তু দেখো তনিমাকে ঘর পরিষ্কার করতে বলা হয়েছে, তনিমাকেই করতে হবে কাজটা, সেই জন্য কিন্তু তনিমা কর্তৃকারক, আর কর্তৃকারকে কিন্তু কে বিভক্তি যুক্ত হয়েছে। চলে আসছি 3 নম্বরে, কর্তৃকারকে কর্তৃক বা দ্বারা বিভক্তি বা তৃতীয়া বিভক্তি। দেখো কর্তৃক বা দ্বারা যেটা থাকে সেটা কিন্তু তৃতীয়া বিভক্তি হয়। উদাহরণ, বকুলের দ্বারা ফুল তোলা হয়। তোমাদের এখন প্রশ্ন আসতেই পারে যে ম্যাম দ্বারা তো সবসময় করণকারকে হয়। না, করণকারকের ক্ষেত্রে কিন্তু অন্য কিছু হয়, কোনো কিছু বস্তুর দ্বারা বা কোনো কিছু কৌশলের দ্বারা আয়ত্তে আনা, এই জিনিসগুলো কিন্তু করণকারকের ক্ষেত্রে খাটে। কর্তৃকারকের ক্ষেত্রে কিন্তু সেটা খাটে না। কর্তৃকারক তো নাম আছে, সেই মানে যে নামটা আছে, যে কর্তা সে তো কাজটা করছে, তার দ্বারা কাজটা করা হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু এখানে বকুলের দ্বারা এটাকে বা বকুল কর্তৃক ফুল তোলা হয়েছে এমন যদি আমরা বলে থাকি, তাহলে কিন্তু এটা কর্তৃকারকে কর্তৃক বা দ্বারা বিভক্তি বা তৃতীয়া বিভক্তিতে পড়ছে। 2 দেখো, রাম কর্তৃক উপহারটি গৃহীত হলো। রাম কর্তৃক উপহারটি গৃহীত হলো, তাহলে এখানে দেখো কর্তৃক মেনশনই করে দেওয়া হচ্ছে, উল্লেখই করে দেওয়া হচ্ছে কর্তৃক। রাম এখানে হচ্ছে তোমার কর্তৃকারকে কত নম্বর বিভক্তিতে আছে? তৃতীয়া বিভক্তিতে আছে, কর্তৃক বিভক্তিতে আছে। 3 নম্বর দেখো, রবীন্দ্রনাথ কর্তৃক গীতাঞ্জলি রচিত হয়েছে। রবীন্দ্রনাথ কর্তৃক এখানটা একটু কেটে গেছে, গীতাঞ্জলি রচিত হয়েছে। এখানেও সেই একই, রবীন্দ্রনাথ হলো কর্তৃকারকের, কর্তৃক এখানে বা দ্বারা বা রবীন্দ্রনাথের দ্বারা গীতাঞ্জলি রচিত হয়েছিল। তখন তোমরা বলবে ম্যাম এখানে তো কর্মকারক হবে। অবশ্যই এটা কর্মকারক হবে বা কর্মবাচ্যের রূপ হবে, সেটা আলাদা, গঠনভঙ্গি অনুযায়ী আমরা বাচ্য দেখে থাকি। আর কারকের ক্ষেত্রে তখন আমরা বলবো গীতাঞ্জলি নিয়ে তো প্রশ্ন নয়, প্রশ্নটা হচ্ছে তোমার রবীন্দ্রনাথকে নিয়ে। রবীন্দ্রনাথ তো কর্তা, তাহলে রবীন্দ্রনাথ কাজটা করছেন, রবীন্দ্রনাথ কর্তৃক গীতাঞ্জলি রচনা করা হচ্ছে, সেই জন্য এখানে কর্তৃক হচ্ছে তোমার তৃতীয়া বিভক্তি, আর কর্তা হচ্ছে তোমার এখানে কর্তৃকারক রবীন্দ্রনাথ। চলে আসছি 4 নম্বরে, দেখো কর্তৃকারকে ষষ্ঠী বিভক্তি, পঞ্চমী বিভক্তিতে কিছু নেই, ষষ্ঠী বিভক্তি বা র বিভক্তি। চতুর্থ বিভক্তির পরেই কিন্তু তোমরা যদি দেখো ষষ্ঠী বিভক্তি, ম্যাম এটাকে তো পঞ্চমী বিভক্তি বলা যায় না, সেটা কিন্তু হবে না। নিয়ম আছে, গ্রামারের অনেক নিয়ম আছে, যেগুলো কিন্তু যেটার আন্ডারে যেটা তার আন্ডারেই সেটাকে কিন্তু ফেলতে হবে। ষষ্ঠী বিভক্তির আন্ডারে কিন্তু র বিভক্তিটা পড়বে। কেন বলো তো ষষ্ঠী বিভক্তি? ওইদিকে যখন আমরা সমাস পড়ব তখন কিন্তু আমাদের র বিভক্তি সম্বন্ধকারকে আসছে, তাই তো? সম্বন্ধকারকে র বিভক্তি কেন আসছে? ওটা কিন্তু অকারক সম্পর্কে কিন্তু র বিভক্তি চলে আসছে সম্বন্ধে। আবার যখন সমাস পড়ব তখন আমরা কিন্তু ষষ্ঠী তৎপুরুষ সমাস পড়ি, যাকে আমরা উপপদ তৎপুরুষ সমাস বলে থাকি। বুঝতে পারছো? সেক্ষেত্রে কিন্তু আমাদের কেন উপপদ তৎপুরুষ সমাস হয় বলো তো? ওখানে কিন্তু সম্বন্ধ পদের সম্পর্ক থাকে, আর সেক্ষেত্রে কিন্তু র বিভক্তি যুক্ত থাকে, যেটাকে আমরা ষষ্ঠী তৎপুরুষ সমাস বলি। ষষ্ঠী কেন বলবো? র বিভক্তিটা কিন্তু ষষ্ঠী বিভক্তির অন্তর্গত, সেই জন্যই কিন্তু ষষ্ঠী তৎপুরুষ সমাস বলা হয়, যেটা আরেক নাম হলো উপপদ তৎপুরুষ সমাস। অন্য কোনো নাম করা যাবে না। চতুর্থী বিভক্তির পরেই পঞ্চমী বিভক্তি হতে হবে, সেটা কিন্তু নিয়মাবলীতে নেই, সেটা কিন্তু লিখে দিয়ে কিন্তু ছক যদি করে থাকো পঞ্চমী বিভক্তি বলে লিখে কিন্তু নীল থাকবে, সেখানে কিচ্ছু করা যাবে না। চলে আসতে হবে ষষ্ঠী বিভক্তিতে, যা হচ্ছে র বিভক্তি। উদাহরণ হচ্ছে 1 নম্বর, আমার কাজটি করা হয়েছে। এখানে আমার কি হচ্ছে? আমার তো, এবার বলতে পারো ম্যাম এটা সম্বন্ধ তো হবে না। সম্বন্ধ কি হয়? সম্বন্ধ যখন কোনো কিছুর সাথে সম্পর্ক জড়িত তখন তাকে আমরা সম্বন্ধকারকে ফেলবো, কিন্তু আমার যখন বলছি তখন তো সেটা আমার
তোমার, রামের, শ্যামের, যদুর, মধুর, এগুলো সব হচ্ছে কর্তৃকারকে র বিভক্তি বা ষষ্ঠী বিভক্তি হচ্ছে। 2 নম্বর দেখো, সনতের বিয়ের ঠিক হয়েছে। সনত এখানে একজনের নাম, তার বিয়ের ঠিক হয়েছে, তাই তো? আমি সর্বনাম যুক্ত করে দিলাম, তার বিয়ের ঠিক হয়েছে। আমরা সর্বনামে যাব না। সনতের বিয়ের ঠিক হয়েছে, একটাই সমাপিকা ক্রিয়া, একটাই সমাপিকা ক্রিয়া এখানে সনতের বিয়ের ঠিক হয়েছে। তাহলে এখানে কি বিভক্তি যুক্ত হয়েছে? র বিভক্তি যুক্ত হয়েছে। আর সনদ যেহেতু নাম একজনের, সে কারণে কিন্তু এটা হয়ে যাবে কর্তৃকারক। যদি এখানে দেখো অন্য কোনো কিছু সম্পর্ক থাকতো, রূপোর বালা বা সোনার বালা বা সোনার পদক, তাহলে ওখানে কি কোনো নাম আসছে? তা নয়। সোনাটা যেহেতু কর্তা, সে কর্তৃকারক, ওনাটা সম্বন্ধ। সোনার বালা, কী দিয়ে তৈরি বালাটা? সোনা দিয়ে তৈরি, সেই জন্য কিন্তু এটা সম্বন্ধ কারকের মধ্যে পড়তো, সম্বন্ধ পদের মধ্যে পড়তো, সম্বন্ধ পদের মধ্যে পড়তো, সম্বন্ধ কিন্তু কোনো কারক নয়। আচ্ছা, সনতের বিয়ের ঠিক হয়েছে, র বিভক্তি। 3, সুরভির পরীক্ষা শেষ হলো। সুরভির, এখানেও কিন্তু সুরভি কর্তৃকারকের র বিভক্তি, পরীক্ষা শেষ হলো। চলে আসি 5 নম্বরে, কর্তৃকারকের সপ্তমী বিভক্তি বা এ বিভক্তি। তাহলে সপ্তমী বিভক্তিতে কি পড়ছে? এ বিভক্তি পড়ছে। উদাহরণ দেখো, 1 নম্বর, গায়ে মানে না আপনি মোড়ল। গায়ে মানে না আপনি মোড়ল, গাঁটা এখানে কি একটা গ্রামকে বোঝাচ্ছে। তাহলে একটা গ্রাম যখন নিশ্চিত করে বোঝাচ্ছে, সেটা একটা কর্তা, গ্রামটাই হচ্ছে আসল। গায়ে মানছে না মানে কি গ্রামের সকল মানুষকেই বোঝানো হচ্ছে। তো সকল মানুষকে বোঝাতে গেলে পুরো গ্রামটাকেই নির্দেশ করি আমরা, তাই তো? তাহলে বলা হচ্ছে যে যখন আমরা কোনো একটা অন্য কিছু ক্ষেত্রে যখন বলি বাড়ির লোকজনরা ভালো নয়, আমরা সেক্ষেত্রে কি বলবো? বাড়িটা ভালো নয় খুব একটা, বা বাড়ির লোকজন খুব ভালো। বাড়িটা খুব ভালো, জানিস তো, বাড়িটা ভীষণ ভালো। বাড়িটা কেন? একটা পুরো ফাঁকা বাড়ি পড়ে আছে, বলবো বাড়িটা খুব ভালো? কেন বলতে যাব? বাড়ির লোকজনরা ভালো বলেই তো বলবো বাড়িটা খুব ভালো, তাই না? নাহলে আমরা কেন, একটা ধরো বাড়ি, ফাঁকা বাড়ি পড়ে আছে, তাকে আমরা বলবো বাড়িটা খুব ভালো? কোন অ্যাঙ্গেল থেকে বলবো বাড়িটা খুব ভালো? বাড়িটা খুব ভালো সেই কারণেই, কারণ বাড়ির ভেতরে যে সমস্ত মানুষরা থাকে তারা ভালো, সেই কারণে বাড়িটা খুব ভালো। প্র্যাকটিক্যাল যেটা সেটাই তো হবে। তাহলে এখানে বাড়ি কর্তৃকারকে যেমন চলে আসছে, যেমন গাঁ তো গ্রাম, তো তাহলে গাঁয়ে মানছে না তোমাকে, আর তুমি আপনি মোড়ল হয়ে যাচ্ছ, গোটা গ্রাম তোমাকে মানলো না আর তুমি নিজে মোড়ল হয়ে যাচ্ছ। তাহলে এখানে গাঁটা হচ্ছে আর এ বিভক্তি, অন্তস্তয় একা, অন্তস্তয় একা যখন আছে তাহলে এটা এ বিভক্তি সপ্তমী বিভক্তিতে যাচ্ছে। যেমন 10 মিলি করি কাজ, হারি জিতি নাহি লাজ। 10 মিলি মানে 10 বলতে এখানে একত্রতাটাকে বোঝাচ্ছে। একজনকে 10 জনকে আলাদা আলাদা করে তো বোঝাচ্ছে না, বলছে 10 জন মিলে একটা কাজ করছি, মানে একটা ইউনিটি বোঝাচ্ছে। ইউনিটিটাকেই এখানে কিন্তু কর্তৃকারকে এক ধরতে হবে। 10 মানে 10 এ বিভক্তি, 10 হচ্ছে এখানে কর্তৃকারকে এ বিভক্তি। বুঝতে পেরেছো? কর্তৃকারকে এ বিভক্তি। চলে আসি 2, বাঘে হরিণ ধরেছে। বাঘে, কে হরিণ ধরেছে? বাঘে, এ বিভক্তি। 3, মায়ে ঝিয়ে কথা বলছে। মায়ে ঝিয়ে কথা বলছে, কি হবে? মায়ে আর ঝিয়ে দুটোর ক্ষেত্রেই তোমার এ বিভক্তি হবে। চলে আসছি 6 নম্বরে, কর্তৃকারকে উন্তস্ত বিভক্তি। উদাহরণ দেখো, উন্তস্ত বিভক্তি কিন্তু এটা কোনো সপ্তমী বিভক্তি যেমন হয়েছে, অষ্টমী বিভক্তি বা নবমী বিভক্তি এবার পরপর যেতে থাকবে, দশমী বিভক্তি অমন হবে না। কর্তৃকারকে উন্তস্ত বিভক্তি আলাদার একটা পর্যায়ে আছে, যেটা উন্তস্ত বিভক্তিটা আলাদা আর তে বিভক্তিটা কিন্তু আলাদা। দেখো, কর্তৃকারকে উন্তস্ত বিভক্তি কোনটা? 1 নম্বরে, ঘোড়ায় গাড়ি টানে। কিসের গাড়ি টানে? ঘোড়ায় গাড়ি টানে। ঘোড়ায় গাড়ি টানে। ঘোড়া এখানে তো একটা বাবা জন্তু বোঝাচ্ছে, মানে পশু বোঝাচ্ছে, তাই না? প্রাণী বোঝাচ্ছে। তাহলে ঘোড়াতে গাড়ি টানছে। ঘোড়াতে যদি বলতাম তাহলে এটা হবে তোমার তে বিভক্তি, কিন্তু উন্তস্ত যেহেতু আছে তাহলে এখানে উন্তস্ত বিভক্তি। 2, মোহনায় সব ভেসে গেল। মোহনায় সব ভেসে গেল। মোহনাটাকে তো আমরা বলবো যে এটা কর্তৃকারক, তাই না? মোহনায় সব ভেসে গেল। নদীটাকে আমরা যদি কর্তৃকারক করি, নদী তো নদী, তাই না? নদীর একটা নির্দিষ্টতাকে বোঝাচ্ছে, তাহলে নদী। আর মোহনাকেও সেই তো একটাই মোহনা। মোহনায় সব ভেসে গেল। 3, রাজায় রাজায় যুদ্ধ চলে। রাজায় রাজায় যুদ্ধ চলে, এক্ষেত্রেও কিন্তু উন্তস্ত বিভক্তি, রাজা কিন্তু কর্তৃকারক। চলে আসি 7 নম্বরে, কর্তৃকারকে তে বিভক্তি। দেখো উদাহরণে 1 নম্বর, মন্দিরেতে পুজোর ঘণ্টা বাজছে। মন্দিরেতে, মন্দিরকে আমরা একটা স্থান, মন্দির একটা স্থান, সেই স্থানটাকে আমরা যখন নির্দেশ করছি, সেই মন্দির কিন্তু হয়ে উঠছে কর্তৃকারক। করছি তো, মন্দিরেতে পুজোর ঘণ্টা বাজছে, তখন কিন্তু
মন্দিরেতে হচ্ছে তোমার কর্তৃকারকের তে বিভক্তি। 2 বুলবুলিতে ধান খেয়েছে, দেখো বুলবুলি এখানে কিন্তু একটা পাখি, বুলবুলিতে ধান খেয়েছে, তাহলে বুলবুলি হলো কর্তৃকারকের তে বিভক্তি। 3 হলো প্রজাপতি, এটা প্রছা হয়ে গেছে, প্রজা বর্গীর জ হবে, প্রজাপতিতে মধু খেয়েছে, প্রজাপতিতে মধু খেয়েছে। যদি বলা হয় প্রজাপতি, এখানে প্রজাপতি কি, প্রজাপতি হচ্ছে এখানে কর্তৃকারক তে বিভক্তি, প্রজাপতিতে মধু খেয়েছে। এই গেল কর্তৃকারকের বিভক্তি, এই গেল কর্তৃকারকের বিভক্তি। আচ্ছা, আমি এটা একটুখানি কারেকশন করে দিচ্ছি, এটা প্রজাপতি হবে, প্রজাপতি। এবার দেখো, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই গেল কর্তৃকারকের বিভক্তি সম্পর্কে জানা আর বিভক্তির আলোচনা। আশা করছি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। তোমাদের এই বিভক্তি খুবই ইম্পর্ট্যান্ট, কর্তৃকারক কারক তো খুবই ইম্পর্ট্যান্ট, নবম থেকে নবম শ্রেণী, দশম শ্রেণী, একাদশ দ্বাদশ সবার ক্ষেত্রে, শুধু এসএলএসটি পরীক্ষা যারা দিচ্ছ নবম দশম, বিশেষ করে ছাত্রছাত্রী নবম দশম শ্রেণীর যারা আছো তাদের ক্ষেত্রে খুব ইম্পর্ট্যান্ট। এসএলএসটি পরীক্ষার জন্য যারা প্রিপারেশান নিচ্ছ তাদের জন্য, এমনি কম্পিটিটিভ এক্সামের জন্য বাংলার, এছাড়া পিএসসির জন্য কারক খুব ইম্পর্ট্যান্ট, কারক থেকে প্রশ্ন আসবেই আসবে। দশম শ্রেণীর স্টুডেন্টদের আমি বলবো তারা যেন খুব ভালো করে কারকটাকে আয়ত্তে নিয়ে আসে। কর্তৃকারকের বিভক্তিগুলো খুব ইম্পর্ট্যান্ট, কর্তৃকারকের বিভক্তি পড়ো। এরপরে চলে আসবে পরের ক্লাসে আমি নিয়ে আসতে চলেছি কর্মকারকের বিভক্তি। তোমরা প্রত্যেকে ক্লাস অ্যাটেন্ড করো, চ্যানেল সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগছে, চ্যানেলের নাম তোমরা জানো। আজকে এই পর্যন্ত আলোচনা। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।